ওকে, আমরা শুরু করছি কমপ্লিং সেন্টেন্স পার্ট 3। এর আগে আমরা দুটো পার্টে রোল নাম্বার 1 থেকে 7 পর্যন্ত আমরা আলোচনা করেছি। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবা, আমরা অবশ্যই উত্তর দিব। তো আমরা চলে আসি রোল নাম্বার 8-এ। রোল নাম্বার 8-এ আমরা যেটা লিখব সেটা হচ্ছে এরকম যে সো প্লাস আমাদের যদি এরকম থাকে অ্যাডজেক্টিভ পাবলিক অ্যাডভার্ব প্লাস তার সাথে আমাদের যদি কি দেওয়া থাকে দ্যাট। অর্থাৎ আমি যদি সো এবং দ্যাটের মাঝখানে আমরা কি পাই, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব পাই, তাহলে এরপরে যে কাজটা করতে হবে, এরপর আমরা দিব ক্যান নট, অথবা আমরা দিব হচ্ছে কি মে নট, অথবা আমরা দিব হচ্ছে কি কুড নট, অথবা আমরা দিব হচ্ছে কি মাইট নট প্লাস V1, মাইট নট প্লাস হচ্ছে আমাদের কি V1, এটা হচ্ছে আমরা দিব। তাহলে আমি এখানে স্ট্রাকচারটা কিন্তু লিখে দিলাম যে আমাদের সো এবং দ্যাটের মাঝখানে যদি আমাদের কি দেওয়া থাকে, কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি এসে থাকে, তাহলে আমাদের পরবর্তীতে কি করতে হবে, ক্যান নট বা মে নট অথবা কি কুড নট অথবা মাইট নট, এবং তারপরে অবশ্যই আমাদের কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমাকে দিতে হবে। তাহলে আমি যদি একটু উদাহরণ দেই, যেমন আমি লিখলাম যে হি ইজ, এরপর আমি যদি লিখি হি ইজ সো উইক দ্যাট, হি ইজ সো উইক দ্যাট, এটা লেখার পরে আমাকে বলল বাকি অংশটুকু পূরণ করতে। তো এখানে একটা বিষয় যে সো ডট ডট দ্যাটের মাঝখানে কিন্তু থাকলে অবশ্যই আমাকে ক্যান নট বা মে নট কিন্তু ইউজ করতে হবে। তো আমরা দেখলাম সো এবং দ্যাটের মাঝখানে যে উইক যেটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের কি অ্যাডজেক্টিভ, এবং আমাদের এখানে কি দেওয়া আছে ইজ, ইজটা কিসে দেওয়া আছে, প্রেজেন্ট। তাহলে যদি সেন্টেন্সটা প্রেজেন্টে দেওয়া থাকে তাহলে আমরা ইউজ করবো কোনটা, ক্যান নট অথবা মে নট। আর যদি পাস্টে দেওয়া থাকে তাহলে আমরা ইউজ করবো কি কুড নট অথবা মাইট নট। তাহলে আমি যখন লিখলাম হি ইজ সো উইক দ্যাট, এরপর আমি কি লিখলাম হি ক্যান নট, অথবা চাইলে আমরা এখানে কি দিব মে নট, মে নট, এরপর আমি এখানে কি লিখলাম ওয়াক, ওয়াক দিতে পারি, ওয়ার্ক দিতে পারি, তাতে কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে পরীক্ষাতে আমাদের দ্যাট পর্যন্ত দেওয়া থাকবে, আর বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। আর আমরা কিন্তু যখন আমরা কমপ্লিং সেন্টেন্স লিখবো তার নিচে কিন্তু অবশ্যই কি করব, আন্ডারলাইন করে দিব। যদি আমরা আন্ডারলাইন না করি, এবং আমাদের পুরো সেন্টেন্সটা কিন্তু উঠিয়ে লিখতে হবে, অর্থাৎ এই কোশ্চেনটা যতটুকু থাকবে এতটুকু লিখতে হবে, এবং আমাদের পরবর্তীতে যতটুকু আমরা পূরণ করব এটা লেখার পর আমরা কি করব, আন্ডারলাইন করে দিব যে এই বাড়তি অংশটুকু কি করেছি, আমি লিখেছি। আবার যদি আমার সেন্টেন্সটা এরকমভাবে থাকতো যে দে ওয়ার্কড, দে ওয়ার্কড, এরপর লিখলাম হচ্ছে কি সো ডিলিজেন্টলি দ্যাট, দে ওয়ার্ক সো ডিলিজেন্টলি, এরপর আমি এখানে কি লিখলাম দ্যাট। এইটা দেওয়ার পরে আমি বললাম বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে এই সেন্টেন্সের বাংলা অর্থ যে তারা এতটাই ডিলিজেন্টলি মানে হচ্ছে পরিশ্রমীভাবে, তারা এতটাই পরিশ্রমভাবে কাজ করেছিল যে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি যে সো এবং দ্যাটের মাঝখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। তাহলে বিষয়টা হচ্ছে এইটাই, সো এবং দ্যাটের মাঝখানে যদি আমাদের কি দেওয়া থাকে, অ্যাডভার্ব দেওয়া থাকে, তাহলে পরবর্তীতে আমাদের কাকে ইউজ করতে হবে, আমাদের অবশ্যই ক্যান নট বা মে নট, কুড নট অথবা মাইট নট, এবং তারপর আমাদের কি ভার্বের V1টাকে আমরা ইউজ করব। তাহলে আমাদের ভার্বটা কিন্তু অলরেডি কিসে দেওয়া আছে, পাস্ট ফর্মে দেওয়া আছে, বিদায় আমাদের হচ্ছে কি কুড নট অথবা মাইট নট, এই দুইটার যে কোনো অবশ্যই আমরা ইউজ করব। তাহলে আমি এখানে লিখতে পারি যে দে কুড নট, অথবা আমরা চাইলে কি দিতে পারি মাইট নট, দে কুড নট অথবা মাইট নট, এরপর আমি কি লিখলাম ফেইল এনি ওয়ার্ক, ফেইল এনি ওয়ার্ক, অথবা দে কুড নট টেক রেস্ট, এটাও আমরা দিতে পারি যে তারা এতটাই পরিশ্রমভাবে কাজ করেছিল যে তারা কোনো কাজে কিন্তু ফেল করতে পারে না। তাহলে আমরা এখানে দেখলাম যে দে ওয়ার্ক সো ডিলিজেন্টলি দ্যাট, তাহলে আমরা সো এবং দ্যাটের মাঝখানে যেহেতু অ্যাডভার্ব পেয়েছিলাম, এই জন্য পরবর্তীতে আমরা কি ইউজ করেছি, কুড নট অথবা মাইট নট দিয়েছি। এখানে কিন্তু মে নট বা ক্যান নট দেওয়া যাবে না। কেন, এই যে আমরা এখানে দেখতে পেলাম আমাদের যে ভার্বটা দেওয়া আছে ওয়ার্ক, এটা কিন্তু আমাদের কোন ফর্মে দেওয়া আছে, পাস্ট ফর্মে দেওয়া আছে, বিধায় আমাদের কিন্তু এই অ্যান্সারটা করে নিতে হলো যে কুড নট বা মাইট নট বাধ্যতামূলক দিতেই হবে। তাহলে আমরা যদি নিয়মটাতে যদি যাই, সো এবং দ্যাটের মাঝখানে যদি আমাদের কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তাহলে অবশ্যই ক্যান নট বা মে নট, অথবা কি কুড নট অথবা মাইট নট, মানে ক্যান কুড মে মাইট, এদের সাথে কিন্তু অবশ্যই কি করতে হবে, নটটা দিতে হবে, এবং তারপর আমরা কি দিব, ভার্বের প্রেজেন্ট ফর্মটা কিন্তু ইউজ করব। তো আশা করি আমরা রুল নাম্বার 8 কিন্তু বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী রুল নাম্বার চলে যাই 9-এ, কারণ 8 এবং 9 এই দুইটা নিয়ম হচ্ছে খুব কাছাকাছি নিয়ম, এই জন্য আমি পাশাপাশি লেখার চেষ্টা করছি যাতে করে আমরা একই ভিডিওতে দুইটা জিনিস আমরা দেখতে পারি। তো যদি এরকম আগেরটাই ছিল সো দ্যাট, সো ডট ডট দ্যাট, মানে সো ডট ডট দ্যাট মানে সো এবং দ্যাটের মাঝখানে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এসেছিল, আর এখন যদি আমাদের কি দেওয়া থাকে সো দ্যাট, একসাথে কিন্তু দেওয়া আছে। তাহলে সো দ্যাট যদি আমাদের একসাথে দেওয়া থাকে তাহলে আমাদের ইউজ করতে হবে ক্যান, অবলিক হচ্ছে মে, অবলিক দিয়ে লিখলাম কুড, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি মাইট, প্লাস হচ্ছে আমরা এখানে কি দিব, V1 দিব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিব।
তাহলে আমি আবার একটু যদি ক্লিয়ার করি, সো দ্যাট যদি আমাদের একসাথে দেওয়া থাকে তাহলে এরপর আমাদের কি দিতে হবে, ক্যান, মে, কুড অথবা মাইট প্লাস হচ্ছে আমাদের কি দিতে হবে, V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে। তাহলে মানে আমাদের হচ্ছে 8 এবং 9 এই দুইটা নিয়মের মধ্যে আমরা কিন্তু ডিফারেন্সটা কিন্তু বুঝতে পেলাম যে আগে কি ছিল, সো এবং দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এসেছিল, আর এখন কিন্তু সো দ্যাটের মাঝখানে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিন্তু নাই, শুধুমাত্র আমাদের কি দেওয়া আছে, সো দ্যাট দেওয়া আছে। তাহলে এখন কিন্তু এই ক্যান, কুড, মে, মাইট এদের সাথে কিন্তু আমরা কি করব না, নটটা কিন্তু আমরা ইউজ করব না। তাহলে এখন যদি আমরা এখানে বলে থাকি যে উই ইট, এরপর কি লিখলাম, সো দ্যাট, এরপর আমাদের কি বাকি অংশটুকু হচ্ছে আমাদের পূরণ করতে হবে। তাহলে উই ইট সো দ্যাট আমাকে পরীক্ষা এতটুকু দিয়ে দিবে, আর আমি যখন উত্তর লিখতে যাব আমাকে এই কোশ্চেনে এতটুকু লিখতে হবে, প্লাস বাড়তি যেটা লিখছি সেটাও কিন্তু কি করতে হবে, আমাকে লিখতে হবে। তাহলে আমি এখানে কি বলছি, উই ইট সো দ্যাট, তাহলে সো দ্যাটের পরে সো দ্যাট কিন্তু এখানে একসাথে, এর মাঝখানে কিন্তু আমাদের কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিন্তু নাই। যেমন আগে কি বলেছিলাম, হি ইজ সো উইক দ্যাট, তখন সো দ্যাটের মাঝখানে কিন্তু আমি অ্যাডজেক্টিভ দিয়েছিলাম, অ্যাডভার্ব দিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু সো দ্যাটের মাঝখানে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিন্তু দেওয়া কিন্তু নাই। সো আমি ক্যান, কুড, মে, মাইট এদের সাথে কিন্তু নট ইউজ করতে পারবো না। তাহলে আমি যখন বললাম উই ইট সো দ্যাট, এরপর আমি কি লিখলাম, উই, এখানে আমি চাইলে ক্যানও দিতে পারি, আবার চাইলে এখানে কি দিতে পারি, মেও দিতে পারি, কিন্তু কুড অথবা মাইট কিন্তু দেওয়া যাবে না। কেন, এই যে আমাদের ভার্বটা এটা কোন ফর্মে, প্রেজেন্ট ফর্মে, বিধায় আমাকে এখানে ক্যান অথবা মে এই দুইটার যে কোনো একটা দিতে হবে। তাহলে আমি এখানে বললাম উই ইট সো দ্যাট উই ক্যান অথবা মে, আর এখানে কি বলছিলাম, V1, যে আমি এখানে লিখলাম হচ্ছে কি লিভ। তাহলে আমি যখন বললাম যে উই ইট সো দ্যাট উই ক্যান অথবা মে লিভ, যে আমরা মানে বাঁচার জন্য আমরা সাধারণত খেয়ে থাকি, তাহলে আমাদের এখানে যেটা থাকলো যে সো দ্যাট থাকা মানে ক্যান অথবা মেয়ের সাথে কিন্তু নটটা দেই নাই। আবার যদি এখানে বলি যে উই, এখানে লিখলাম ওয়ান্টেড, উই ওয়ান্টেড, এরপর আমি কি লিখলাম, সো দ্যাট, এটা দিলাম, দিয়ে আমাকে বললো বাকি অংশটুকু কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে এখন যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু সো দ্যাট আমাদের দেওয়া আছে, সো এবং দ্যাটের মাঝখানে কিন্তু আমাদের কি আসে নাই, কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিন্তু আসে নাই। তাহলে আমি যখন বলছিলাম যে উই ওয়ান্টেড, তার সাথে আমি এখানে কি লিখছি, সো দ্যাট, তাহলে আমাদের সো দ্যাট একসাথে থাকা মানে আমি পরবর্তীতে কি দিব, ক্যান, কুড, আমি এখানে ইউজ করবো হচ্ছে ক্যান, মে, কুড অথবা হচ্ছে কি মাইট। তবে এখানে ক্যান অথবা মে কিন্তু দেওয়া যাবে না, কেন, ওয়ান্টেড কোন ফর্মে দেওয়া আছে, পাস্ট ফর্মে, সো আমি এখানে ক্যান বা মে দিতে পারবো না। তাহলে আমাকে কি ইউজ করতে হবে, কুড অথবা মাইট। এবং এটাও আমরা জানি কুড অথবা মাইট এই দুইটা কিন্তু আমাদের মোডাল ভার্ব, সো তারপরে আমাদের ভার্বের কোন ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্মটা বসবে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে উই ওয়ান্টেড সো দ্যাট, এরপর আমি এখানে কি বললাম, উই কুড অথবা আমরা এখানে কি লিখলাম, মাইট, উই কুড অথবা মাইট, এরপর আমি লিখলাম হচ্ছে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট মানে কারোর সাথে আমাদের মানিয়ে চলা। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাডজাস্ট, যে আমরা চেয়েছিলাম যে যাতে আমরা কি করতে পারি, কারোর সাথে অ্যাডজাস্ট হইতে পারি। তাহলে আমাদের 8 এবং 9 এই দুইটা আমি পাশাপাশি লিখলে আমাদের যে উপকারটা হলো যে 8 নম্বরে আমাদের যেটা ছিল যে সো এবং দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দেওয়া ছিল, বিদায় পরবর্তীতে আমরা কি করেছি, ক্যান নট বা মে নট, কুড নট অথবা মাইট নট, তার সাথে আমি কি দিয়েছি, V1। আর রুল নাম্বার 9 এ যেটা ছিল সো দ্যাটটা একসাথে, মানে সো এবং দ্যাটের মাঝখানে কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসে নাই, বিধায় ক্যান, কুড, মে, মাইট এদের সাথে কিন্তু আমরা নট ইউজ করতে পারবো না, এদের পর আমাদের কি দিতে হবে, V1টাকে দিতে হবে। তো আশা করি আমরা এই রুল নাম্বার 8 এবং 9 খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তারপরে সমস্যা থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন অথবা আমাদের নিচে কমেন্ট বক্স যেটা থাকবে সেখানে অবশ্যই তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে, আমরা অবশ্যই উত্তর দিব। তো আমাদের রুল নাম্বার 8 পার্ট 3 আমাদের রুল নাম্বার 8 এবং 9 এ পর্যন্তই। তাহলে আমরা শুরু করি আমাদের কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 9 এ। আমরা এর আগে 1 থেকে 9 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, এরপর আমরা আসি রুল নাম্বার হচ্ছে 10। রুল নাম্বার 10টা হচ্ছে আমরা একটু আলোচনা করব। তো আমাদের দুটো ওয়ার্ড আছে, আমরা একটু যদি দেখি, দো, অলদো এবং হচ্ছে আমাদের কি বাট। তো এই তিনটা ওয়ার্ডের সাথে আমরা সবাই পরিচিত এবং এই তিনটাতেও আমাদের কিন্তু কোশ্চেন আসে এবং এগুলো আমাদের অ্যান্সার করতে হবে। তো আমরা এগুলো কি কি কাজে ব্যবহার করে আমি একটু ব্র্যাকেটে লিখি, অ্যাড মানে হচ্ছে আমাদেরকে যোগ করা, আর টু তো আমরা জানি 2, অপোজিট মানে কি বিপরীত, অ্যাড টু অপোজিট। এরপর আমি এখানে কি লিখলাম, থিম মানে হচ্ছে কি আমাদের বিষয় বা বস্তু। তাহলে দুইটা বিপরীত বস্তুকে বা দুইটা বিপরীতধর্মী জিনিসটাকে যুক্ত করার জন্য আমরা সাধারণত কি দো, অলদো অথবা হচ্ছে আমাদের কি বাট, এই তিনটার যে কোনো একটা ওয়ার্ডকে কিন্তু আমাদের বাধ্যতামূলক ইউজ করতে হবে। তার মানে একটা যদি পজিটিভ অর্থ হয় আর একটা কি হবে, নেগেটিভ অর্থ হবে। যেমন আমি এখানে লিখলাম যে দো হি ওয়ার্কড, এরপর কি লিখলাম, হার্ড, এটা আমি লিখলাম। লেখার পরে আমাকে বলল বাকি অংশটুকু কি করো, তুমি পূরণ করো। এখন দোটা আমার এখানেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে।
তাহলে এখানে একটা কমা দিব, কারণ যেহেতু আমি দোটা শুরুতে দিয়েছি, দো যদি মানে আমাদের এই দো অল দো আমাদের যদি শুরুতে থাকে তাহলে দুইটা ক্লজের মাঝখানে আমরা কি দিব, কমা দিব। আর যদি মাঝে থাকে তাহলে আমরা কমাটা কিন্তু দিব না। তাহলে আমাকে পরীক্ষায় বললো দো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কি করেছিল, কঠোর কাজ করেছিল। এরপর আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি পূরণ করতে হবে। তো এটা হচ্ছে পজিটিভ, সে কঠোর পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করেছে। তারপর আমি এখানে লিখলাম হি, এরপর লিখলাম ডিড নট, এরপর কি লিখলাম গেট দ্য জব, গেট দ্য জব। যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, তারপর কিন্তু কি হয় নাই, চাকরিটা কিন্তু সে পায় নাই। তাহলে আমাদের একটা পজিটিভ অর্থ হলো, আর একটা কি হলো, নেগেটিভ অর্থ। আবার এমনভাবে সেন্টেন্সটা থাকলো যে ইউ, আমি এখানে লিখলাম স্টাডিড, ইউ স্টাডিড, এখানে আমরা কি লিখলাম হার্ড। মাঝখানে আমি এখানে কি দিলাম, দো দিতে পারি, এখানে অল দো দিতে পারি, আবার চাইলে কি দিতে পারি, বাটটাও দিতে পারি, আবার চাইলে কি বাটও দিতে পারি। এরপর আমাকে বলল যে আমাকে কি করো, বাকি অংশটুকু পূরণ করো। তাহলে এই যে আমি লিখলাম যে হি স্টাডিড হার্ড দো অল দো অথবা বাট, দুইটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কি, যে প্রথম সেন্টেন্সে আমাদের দোটা কোথায় দেওয়া ছিল, শুরুতে, বিদায় আমরা দুইটা ক্লোজের মাঝখানে আমরা কি দিয়েছি, কমা দিয়েছি। আর যখন আমি দোটাকে আমরা কোথায় ইউজ করলাম, সেন্টেন্সের মাঝে ইউজ করলাম, দো অল দো বা বাটটাকে ইউজ করলাম, তখন কিন্তু আমি কমা দেই নাই। কারণ এই কনজাংশনগুলো যদি আমি সেন্টেন্সের, বাটটা সবসময় সেন্টেন্সের মাঝেই বসে, কিন্তু দো অল দো একটা সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে। তো যদি দো অল দো যদি আমরা কি করি, মাঝে দেই, তাহলে আর কমাটা আমরা কিন্তু দিব না। তাহলে আমি এখানে কি লিখলাম, ইউ স্টাডিড হার্ড দো অথবা অল দো অথবা বাট। এখানে আমি লিখলাম হচ্ছে কি ইউ ফেইলড দ্য এক্সাম। তাহলে আমি এখানে লিখলাম কি ইউ ফেইলড দ্য, এখানে আমি কি লিখলাম এক্সাম, ইউ ফেইলড দ্য, আমি এখানে কি লিখেছি, এক্সামটাকে অলরেডি লিখেছি। অথবা আমি এখানে লিখতে পারতাম এরকম ভাবে, ইউ ডিড নট পাস, ইউ ডিড নট, এখানে পাস, এতটুকু লিখলেই হবে। এরপরে আমি যদি এক্সাম লিখি বা হচ্ছে যে দ্য এক্সাম লিখি, এটা লিখতে পারি। মানে অবজেক্ট আমাদের একটা সেন্টেন্স অতটা ম্যান্ডেটরি না, দিলেও হয় না দিলেও হয়। তাহলে আমি এখানে কিন্তু ওই নেগেটিভ ওয়ার্ডটা কিন্তু ইউজ করেছি, আবার কিন্তু কি আবার নটটা দিয়েও করেছি। এমন না যে এখানে আমাদের নেগেটিভই দিতে হবে, মানে দো অল দোর কাজটা হচ্ছে একটা পজিটিভ অর্থ আর একটা হচ্ছে নেগেটিভ অর্থ, এই দুইটাকে আমাদের কি অ্যাডজাস্ট করা সব সময় হবে। যে সে অনেক অনেক পড়াশোনা করেছিল, কিন্তু সে কি করছে, পরীক্ষায় ফেল করছে, সে এটা লিখলেও হবে হি ফেল দ্য এক্সাম, কারণ আমরা জানি পাস আর ফেল, পাসটা হচ্ছে পজিটিভ আর ফেলটা হচ্ছে আমাদের কি নেগেটিভ, এটাও দিতে পারি। অথবা আমি যদি মনে করি যে না আমি এই ওয়ার্ডটা দিব না, আমি নেগেটিভ ইউজ করব, সেক্ষেত্রে আমি দিতে পারি ইউ ডিড নট পাস, এটা দিলেও হচ্ছে আমাদের কি চলবে। তাহলে আমরা এই দুইটা বিষয় আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের দো অল দো দিয়ে, আমরা দো অল দো বা বাট দিয়ে আমরা সাধারণত কি করি, দুইটা অপোজিট জিনিসটাকে আমরা সাধারণত কি করে থাকি, যুক্ত করে থাকি। তো রুল নাম্বার 10 আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আমরা চলে যাব পরবর্তী হচ্ছে আমাদের রুল নাম্বার 11। নেক্সট আমরা চলে যাই রুল নাম্বার 11-এ। 11 আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে কি ইন অর্ডার টু, ইন অর্ডার টু, অবলিক দিয়ে আমরা এখানে কি লিখলাম ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট। এই দুইটার মধ্যে আমাদের ডিফারেন্সটা কি? তো ইন অর্ডার টু আমরা মোটামুটি অনেকেই জানি যে ইন অর্ডার টুটা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করে, প্রিপোজিশন, প্রিপোজিশন। আর ইন অর্ডার দ্যাট যেটা দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করে, কনজাংশন হিসেবে আমাদের সাধারণত কি করে, কাজ করে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ইন অর্ডার টুটা আমাদের কি হিসেবে কাজ করতেছে, প্রিপোজিশন, আর ইন অর্ডার দ্যাটটা আমাদের কি হিসেবে কাজ করছে, কনজাংশন হিসেবে কাজ করতেছে। তো আমি দুটো একটু স্ট্রাকচার লিখে দিই। সেটা হচ্ছে যে আমরা যদি প্রথমে যদি ইন অর্ডার টু যদি লিখি, এর স্ট্রাকচারটা আমি এখানে 1 দিলাম, এটা হচ্ছে কি ইন অর্ডার টু, ইন অর্ডার, তার সাথে আমরা কি লিখছি টু, তারপরে আমরা এখানে কি দিব V1। আর 2 নম্বরে যদি আমরা দেই, 2 নম্বরে আমাদের কি দেওয়া ছিল ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার, তার সাথে আমি কি লিখলাম দ্যাট। এরপর আমাদের কি দিতে হবে প্লাস সাবজেক্ট, প্লাস তার সাথে আমাদের কি দিতে হবে ভার্ব। ওকে, তো এই হলো দুইটা স্ট্রাকচার। কারণ ইন অর্ডার টুটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে ইন অর্ডার টুর পর আমরা কি দিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। আর ইন অর্ডার দ্যাটের পর আমাদের কি দিতে হবে, সাবজেক্টও দিতে হবে, আবার কি দিতে হবে, ভার্বও কিন্তু দিতে হবে। আমি এখানে ভার্বের ফর্মটা লিখি নাই, কারণ যদি আমি দেখি সেন্টেন্সটা প্রেজেন্টে তাহলে ভার্বটা V1 হবে, আর যদি দেখি পাস্টে দেওয়া আছে তাহলে এই ভার্বটা আমাদের কোন ফর্মে করতে হবে, পাস্ট ফর্মে করতে হবে। তাহলে আমরা একটু উদাহরণ দিই। প্রথম একের জন্য আমরা উদাহরণটা দিই। যেমন আমি এখানে লিখলাম উই ওয়েন্ট দেয়ার, এখানে আমি লিখলাম উই ওয়েন্ট দেয়ার, এরপর লেখা থাকলো কি ইন অর্ডার, তারপর আমরা কি লিখছি টু, তারপর আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু পূরণ করতে হবে।
তাহলে এই যে আমি লিখলাম উই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু, এখানে পাস্ট ফর্মে আছে নট ফ্যাক্টর, ইন অর্ডার টু মানে কিন্তু কোনো কিছুর জন্যে, আবার ইন অর্ডার দ্যাটের অর্থ কিন্তু ওই প্রায় সেম। তাহলে আমি যখন বললাম উই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু, এরপর আমি লিখলাম হচ্ছে কি সি হিম। আমি সি হিম দিয়েছি, তার মানে যে সবাইকে যে এই সিটা ইউজ করতে হবে এমনটা কিন্তু না, এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই। আমরা লিখতে পারি উই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু হেল্প হিম, আমরা সেখানে গিয়েছিলাম তাকে কি করার জন্য, সাহায্য করার জন্য, কারণ আমি কিন্তু আগেই বলছি ইন অর্ডার টু মানে কোনো কিছুর জন্যে। তাহলে আমি এখানে সি দিতে পারি, হেল্প দিতে পারি, বা চাইলে অন্য যে কোনো ভার্বও কিন্তু আমরা দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা দুইয়ের জন্য একটু উদাহরণ দিই। দুই আমাদের কি ছিল, ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট থাকলে আমাকে এরপরে কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, এরপরে কি দিতে হবে, ভার্ব দিতে হবে। তাহলে এখন যদি আমি এই সেন্টেন্সটাই যদি লিখি যে উই ওয়েন্ট, এখানে আমরা কি লিখলাম দেয়ার, তারপর আমি কি লিখলাম ইন অর্ডার, তার সাথে আমাদের কি দেওয়া আছে দ্যাট। এটা দেওয়ার পরে আমাকে বললো যে বাকি অংশটুকু আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে উই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার দ্যাট, তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই সেন্টেন্সে কিন্তু আমাদের কি দেওয়া আছে, ইন অর্ডার দ্যাট দেওয়া আছে। আমি কিন্তু স্ট্রাকচারে লিখেছি ইন অর্ডার দ্যাট, এর পর অবশ্যই আমাকে সাবজেক্ট দিতে হবে, ভার্ব দিতে হবে। কোন ভার্ব, আমি বলেছিলাম যদি আমাদের সেন্টেন্সটা প্রেজেন্টে থাকে তাহলে আমরা প্রেজেন্ট দিব, যদি আমাদের পাস দেওয়া থাকে তাহলে আমরা কি করব, পাস দিব। তাহলে উই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার দ্যাট, এরপর আমি লিখলাম উই, এরপর আমি এখানে কি লিখলাম স, তার সাথে আমি এখানে লিখলাম হিম। তাহলে আমি এই যে বাড়তি উই দিলাম আর এখানে স দিলাম, কারণটা হচ্ছে কি যে আমাদের যে ভার্বটা ছিল এই ভার্বটা কিন্তু আমাদের কোন ফর্মে, পাস্ট ফর্মে। যেহেতু এটা পাস্ট ফর্মে বিদায় এখানেও আমরা কিন্তু কি করেছি, আমরা কিন্তু পাস্ট ফর্মটা দিয়েছি। আমি একটু অ্যারো দিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমরা বেসিক্যালি যেটা দেখলাম যে ইন অর্ডার টু আর ইন অর্ডার দ্যাটের মধ্যে মেইন যে পার্থক্যটা হচ্ছে, ইন অর্ডার টুটা হচ্ছে প্রিপোজিশন আর ইন অর্ডার দ্যাটটা হচ্ছে আমাদের কি কনজাংশন। ওকে, কারণ যেহেতু দ্যাট আছে, সো ইন অর্ডার টুর পরে আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব, আর ইন অর্ডার দ্যাটের পরে আমাকে কি দিতে হবে, সাবজেক্টও দিতে হবে, আবার কিন্তু কি দিতে হবে, ভার্বও কিন্তু দিতে হবে। তো আমরা এই পার্ট 3-তে যেটা দেখলাম রুল নাম্বার 10 এবং 11, আমাদের দুইটাই খুব সোজা একটা নিয়ম, দো অল দো বা আর্টের নিয়মটা, যে দুইটা অপোজিট জিনিসটাকে যুক্ত করার জন্য আমরা সাধারণত দো অল দোটাকে ইউজ করে থাকি। আর রুল নাম্বার 11 আমরা যেটা লিখছি যে ইন অর্ডার টু, ইন অর্ডার দ্যাট, এটার জন্য আমরা কি করলাম, একটা আলাদা নিয়ম করলাম। তো আমরা আশা করি এই বিষয়টা খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। আর তারপরে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা। তো রুল নাম্বার 10 এবং 11 এতটুকু পর্যন্তই। ওকে, তো আমরা হচ্ছে পার্ট 3-তে যদি আমরা আসি, এখন আমরা চলে যাবো হচ্ছে রুল নাম্বার 12-এ। পার্ট 3 রুল নাম্বার 12-এ আমরা যাব। তো আমরা একটা ইম্পর্টেন্ট নিয়ম নিয়ে একটু আলোচনা করি, ডাবল কম্পারেটিভ। আমাদের যেটা থাকবে হচ্ছে কি ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ বলতে হচ্ছে কি যে আমরা জানি যে আমাদের ডিগ্রি দুইটা পার্টস অফ স্পিচের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর হচ্ছে একটা অ্যাডভার্বের। এই দুইটা আমাদের পার্টস অফ স্পিচের কি হয়, ডিগ্রি হয়। ওকে, তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা থাকে যে এই দুইটা পার্টস অফ স্পিচের আমাদের কি হয়, ডিগ্রি হয়। তো আমরা জানি প্রত্যেকটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের 3টা করে ফরমেশন থাকে। কি কি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে আমাদের কি সুপারলেটিভ। ওকে, তাহলে একটা সেন্টেন্সে আমাদের কি দেওয়া থাকবে, দুইটা কম্পারেটিভ ফর্ম যদি আসে, দ্যাট সেটাকে আমরা কি বলছি, ডাবল কম্পারেটিভ ফর্ম বলছি। তাহলে আমরা এখন যদি একটু লিখি যে ডাবল কম্পারেটিভে, আমি একটু নিয়মটা লিখি কারণ নিয়মটা খুব ইম্পর্টেন্ট এবং দেখা যায় প্রায় এই কোশ্চেনগুলো আমাদের আসে। তাহলে আমরা এখানে যেটা লিখবো যে ডাবল কম্পারেটিভে একটি সেন্টেন্সের দুইটি পার্ট থাকবে। কি দেওয়া থাকবে, ডাবল কম্পারেটিভে একটি সেন্টেন্সের আমাদের কি দেওয়া থাকবে, দুইটি পার্ট থাকবে। মানে সেন্টেন্স একটা, বাট তার পার্ট হচ্ছে কয়টা থাকবে, দুইটা থাকবে, দুইটি পার্ট থাকবে। এখন লিখবো এবং ওই দুইটি পার্টের শুরুতেই, এবং ওই কি দুইটি পার্টের শুরুতেই, দুইটি পার্টের আমাদের কি শুরুতেই আমাদের কি ইউজ করতে হবে, কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে, কম্পারেটিভ। ওকে, কম্পারেটিভ, এখানে আমরা কি লিখলাম, ফর্ম ইউজ করতে হবে। ওকে, তাহলে আমি একটু যদি নিয়মটা একটু বলি, ডাবল কম্পারেটিভে একটা সেন্টেন্সের আমাদের কি দেওয়া থাকবে, দুইটা পার্ট থাকবে। তার মানে সেন্টেন্স একটা দেওয়া থাকবে, বাট তার পার্ট বা অংশ কয়টা দেওয়া থাকবে, দুইটা। এবং ওই দুইটা পার্টের শুরুতে আমাদের কাজ করবো কম্পারেটিভ ফর্ম, মানে যে দুইটা পার্ট আমরা লিখবো, দুইটা পার্টের শুরুতে আমাদের কাজ করতে হবে কম্পারেটিভ ফর্ম। আর এখন যেটা লিখবো, আর ওই দুটি কম্পারেটিভ ফর্মের সাথে, আর ওই দুইটি কম্পারেটিভ ফর্মের সাথে, কম্পারেটিভ ফর্ম, এফ-ও-আর-এম কিন্তু এফ-আর-ও-এম না, কারণ হচ্ছে এই ফর্ম মানে রূপান্তর, আর এফ-আর-ও-এম যেটা ওটা কিন্তু প্রিপোজিশন। আর ওই দুটি কম্পারেটিভ ফর্মের সাথে অবশ্যই কি ইউজ করতে হবে, দি ইউজ করতে হবে, আর্টিকেল দি ইউজ হবে। ওকে,
তাহলে আমি যদি আবার একটু বলি যে ডাবল কম্পারেটিভ আমাদের সেন্টেন্স একটা দেওয়া থাকবে, ওই একটা সেন্টেন্সে আমাদের কি দেওয়া থাকবে, দুইটা পার্ট থাকবে এবং ওই দুইটা পার্টের শুরুতে আমরা কাজ করব কম্পারেটিভ ফর্ম এবং শুধু কম্পারেটিভ ফর্ম ইউজ করলেই হবে না, তার সাথে অবশ্যই আর্টিকেল হিসেবে কাজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। এতদিন আমরা দেখেছি যে শুধুমাত্র কি সুপারলেটিভ ডিগ্রির সাথে দি বসে, বাট আজকে আমরা দেখলাম যে কম্পারেটিভ ফর্মের সাথেও কিন্তু আমাদের কি বসতে পারে, দি বসতে পারে। তো ওকে, তাহলে আমরা শুরু করি। এক্সাম্পল, যেমন আমি এখানে লিখলাম দ্য হার্ডার হি ট্রাইড, এইটা দিলাম, দেওয়ার পর আমাদের কি বাকি অংশটুকু আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তো আমাদের কোশ্চেনে এতটুকু কিন্তু দেওয়া থাকবে। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই সেন্টেন্সের শুরুতে কি দেওয়া আছে, দা দেওয়া আছে এবং তার সাথে আমাদের অলরেডি এখানে কি দেওয়া আছে, কম্পারেটিভ ফর্ম দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের সেন্টেন্সের শুরুতে দা প্লাস কম্পারেটিভ ফর্ম আছে, এটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছি ফার্স্ট পার্ট। কারণ আমি বলেছিলাম আমাদের ডাবল কম্পারেটিভ সেন্টেন্স কিন্তু একটাই, কিন্তু তার পার্ট অংশ কয়টা, দুইটা। তো আমি এটা বলছি যে এটা হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট পার্ট। তাহলে ফার্স্ট পার্টে আমরা দেখতে পেলাম আমাদের শুরুতে কি দেওয়া আছে, দা প্লাস কম্পারেটিভ। তাহলে আমাদের কি করতে হবে, সেকেন্ড পার্টের শুরুতে আমাদের কি করতে হবে, দা প্লাস কম্পারেটিভ করতে হবে। তাহলে আমি যখন লিখলাম যে দ্য হার্ডার হি ট্রাইড, এরপর লিখলাম হচ্ছে কি যে দ্য বেটার, আমি যদি এখানে লিখি দ্য বেটার হি কুড ডু, দ্য বেটার হি কুড ডু। আচ্ছা, কুড ডু আমি একটু বিশ্লেষণ করছি। তো এখানে আমরা একটা বাংলা একটা কথা বলি, যত তত, যে সে যত বেশি চেষ্টা করতেছে সে তত কি ভালো করতে পারছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এইখানে আমাদের এই সেন্টেন্সের শুরুতে কিন্তু কি দেওয়া আছে, দা দেওয়া আছে এবং এর সাথে কিন্তু আমরা এখানে কি দিয়েছি, কম্পারেটিভ দিয়েছি। আমি এখানে বেটার দিয়েছি। কেউ যদি এখানে দা সুনার লেখে তাতে কোনো সমস্যা নাই, কেউ যদি মোর দিয়ে করতে পারে মোর দিয়েও করা যেতে পারে। তাহলে আমি এখানে কি করলাম যে আমাদের প্রথম পার্টটা দেওয়া ছিল দ্য হার্ডার হি ট্রাইড, আর বাকি অংশটুকু আমি পূরণ করলাম। কিভাবে পূরণ করলাম, দা প্লাস কম্পারেটিভ দিয়ে কিন্তু আমি কি করেছি, পূরণ করেছি। এখানে কিন্তু আমি যদি বলতাম হি কুড ডু দ্য বেটার, মানে আমি হি কুড ডু এটা আগে নিয়ে আসলাম, দ্য বেটারকে পরে নিলাম, তাহলে কিন্তু হবে না। আমাকে যেহেতু প্রথম পার্টের শুরুতে দা প্লাস কম্পারেটিভ দেওয়া আছে, সেকেন্ড পার্টের শুরুতেও আমাদের কি করতে হবে, ওইটাই কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। তো এটা ছিল আমাদের কি সেকেন্ড পার্ট। তাহলে আমাদের পরীক্ষাতে যে কোনো একটা পার্ট থাকবে, এমনও হইতে পারে ফার্স্ট পার্টটা দেওয়া নাই, সেকেন্ড পার্টটা দেওয়া আছে। আমি একটু উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের শুরুতেই আমাদের এখানে কি দিলাম, গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে কমা দিয়ে বললাম যে দ্য সুনার হি, এখানে আমি কি লিখলাম, সলভস। আর আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে যে আমাদের দেখতে হবে ভার্বটা কিসে দেওয়া আছে, প্রেজেন্টে না পাস্টে। এখানে যেহেতু ট্রাইড বলা হয়েছিল এই জন্য কিন্তু আমরা এখানে কি দিয়েছি, কুড দিয়েছি। যদি এখানে ট্রাইস থাকতো তাহলে আমরা এখানে কিন্তু কি দিতে পারতাম, ক্যান দিতে পারতাম। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই একটু মনে রাখতে হবে। ট্রাইড এটা হচ্ছে আমাদের কি পাস্টে দেওয়া ছিল, বিদে আমি এখানে কুড দিয়েছি। তাহলে আমরা এখানে পরের পার্টটা দেওয়া আছে, তো আমরা যদি একটু খেয়াল করি দ্য সুনার হি সলভস, তাহলে আমি পরের পার্টে মানে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড পার্ট। তাহলে এই যে সেকেন্ড পার্ট, তাহলে সেকেন্ড পার্টের হচ্ছে আমাদের কি শুরুতে কি দেওয়া আছে, দা প্লাস আমাদের কি দেওয়া আছে, কম্পারেটিভ দেওয়া আছে এবং আমাদের যে টেন্সটা দেওয়া আছে এটা আমাদের কিসে দেওয়া আছে, প্রেজেন্টে দেওয়া আছে। তাহলে শুরুর পার্টটা আমাদের কি করতে হবে, দা প্লাস কম্পারেটিভ দিয়ে করতে হবে। তাহলে এখন যদি আমরা লিখি যে দা, আমার যদি কোনো কম্পারেটিভ ফর্ম মনে না আসে, যেমন হার্ডার, বেটার, সুনার, আমার কোনো কিছু মনে আসতেছে না, তাহলে আমি কি করব, মোর দিয়ে অ্যান্সারটা করে নিতে পারবো। তাহলে আমি যদি এখানে লিখি দ্য মোর, এরপর কি দিলাম, হি। এখন কিন্তু এখানে কি দিতে হবে, এখানে আমি আগে একটা টাইট দিছিলাম, বাট আমাদের পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে আমার যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে যে ভার্বটা দেওয়া আছে সলভস, তার মানে প্রেজেন্টে, তাহলে হবে কি দ্য মোর হি, এখানে আমরা কি লিখলাম, ট্রাইস। তাহলে আমরা বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পেলাম যে আমার কোনো কম্পারেটিভ ফর্ম মনে পড়ছে না, হার্ডার, বেটার, সুনার, যাই, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোর ইউজফুল, কিছুই মনে পড়ছে না। তাহলে আমি শুধুমাত্র মোর দিয়েও কিন্তু কি করে পারবো, অ্যান্সারটা কিন্তু করে নিতে পারবো। তাহলে আমরা ডাবল কম্পারেটিভ এই নিয়মটা কিন্তু বুঝতে পেলাম যে আমাদের ডাবল কম্পারেটিভের সেন্টেন্স কিন্তু কয়টা দেওয়া থাকবে, একটা, বাট তার পার্ট আমাদের কয়টা দেওয়া থাকবে, দুইটা, এবং দুইটা পার্টের শুরুতে আমরা কাজ করব কম্পারেটিভ ফর্ম। এবং শুধু কম্পারেটিভ ফর্ম ইউজ করলে হবে না, তার সাথে কিন্তু অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে কাজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। তো আশা করি আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি কি করতে পেলাম, বুঝতে পেলাম। তো এরপরে আমি চলে আসি আমাদের পরবর্তী নিয়ম। পরবর্তী নিয়ম হচ্ছে আমাদের হচ্ছে রুল নাম্বার 13। রুল নাম্বার 13-এ আমি কয়েকটা ওয়ার্ড লিখবো, এগুলো আমাদের রাইট ফর্ম ভার্বসের জন্য লাগবে। তো আমি যদি এখানে একটু লিখি, যেমন লুকিং ফরওয়ার্ড টু, এরপর আমি এখানে লিখলাম হচ্ছে কি অবজেক্ট টু, এরপর আমি এখানে লিখলাম উইথ এ ভিউ টু, অথবা আমি এখানে লিখলাম হচ্ছে কি ওয়িং ফরওয়ার্ড টু। আচ্ছা, তাহলে এখন আমি চারটাই কিন্তু টু লিখেছি, লুকিং ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, আর লাস্টে আমরা কি লিখছি ওয়িং ফরওয়ার্ড টু।
এই চারটার বাংলা অর্থ কিন্তু আমরা জানি, এই চারটার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য। আমি একটু লিখে দিই, এই চারটার বাংলা অর্থ কিন্তু সেম, কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি কোনো কিছুর জন্য, কিছুর জন্য। এই চারটার বাংলা অর্থ কিন্তু সেম। তাহলে এই চারটা টু থাকলে আমাদের কিন্তু প্রবলেম হয় যে আমি আইএনজি করব নাকি আমি V1 দিব। তো এই চারটা টুর পর আমাদের যদি কোনো ভার্ব আসে, কোনো কথা নাই, আমরা এক বাক্যে এখানে কি করব, আইএনজি কিন্তু যুক্ত করব। তাহলে আমি এখানে যে কথাটা বলছিলাম যে লুকিং ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, ওয়িং ফরওয়ার্ড টু, এই চারটার বাংলা অর্থ বলছিলাম কোনো কিছুর জন্যে বা কোনো কিছুর উদ্দেশ্যে। এই চারটা টুর পর আমাদের যদি কোনো ভার্ব আসে, আমাকে অবশ্যই কি করতে হবে, ভি প্লাস আইএনজি করতে হবে। তাহলে এখন যদি আমি বলি যে উই ওয়ার, এরপর কি লিখলাম, ওয়িং ফরওয়ার্ড টু, উই ওয়ার ওয়িং ফরওয়ার্ড টু, এতটুকু আমাকে দিয়ে দিবে, বাকিটা আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে উই ওয়ার ওয়িং ফরওয়ার্ড টু, তার মানে আমরা সেখানে কোনো কিছুর জন্য গিয়েছিলাম। তো এখন আমাদের একটা কথা যে আমরা যখন কমপ্লিট সেন্টেন্স করব তখন মিনিমাম কিন্তু দুটো ওয়ার্ড লিখতে হবে। আমি যদি একটা ওয়ার্ড দিয়ে আমি সেন্টেন্সটা কমপ্লিট করি তাহলে আমাকে কিন্তু মার্কস দিবে না, মিনিমাম দুইটা। তাহলে আমি কিন্তু এখানে বলছি যে এই চারটা ওয়ার্ড যদি থাকে, এরপর আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে আমাদের আইএনজি যোগ করতে হবে। তাহলে উই আর ওয়িং ফরওয়ার্ড টু, এখানে আমি লিখলাম হচ্ছে কি মিটিং, মিটিং দ্য ম্যাটার বা সলভিং দ্য প্রবলেম। মিটিং দ্য না লিখি আমরা যে কোনো, এখানে আমরা কি লিখলাম, সলভিং দ্য প্রবলেম, সলভিং দ্য, আমি এখানে কি লিখলাম, প্রবলেম আমি লিখে দিলাম। তাহলে আমাদের এখানে বিষয়টা ছিল এইটাই যে আমাদের যেটা বলছিলাম যে যদি ওয়িং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, এদের পরে আমাদের যদি কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা আশা করি যে রুল নাম্বার 12 এবং রুল নাম্বার 13 আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো আমাদের কমপ্লিট সেন্টেন্স পার্ট 3 এতটুকু পর্যন্তই থাকবে। আমরা পরবর্তীতে পার্ট 4 শুরু করব।